দুটি 50 গ্রাম ভরের সোলার বল সমধর্মী এবং সমপরিমাণ চার্জে চার্জিত করে দুটি 2 মিটার দৈর্ঘ্যের সুতার সাহায্যে বেঁধে একই বিন্দু থেকে ঝুলানো হলো। ফলে বল দুটি যেহেতু সমধর্মী চার্জে চার্জিত পরস্পরকে বিকর্ষণ করে, বিকর্ষণের কথা কিন্তু বলে নাই, পরস্পর থেকে 3 সেন্টিমিটার দূরে অবস্থান নেয়। সোলার বলের চার্জের মান নির্ণয় করো। চিত্রটা একটু বুঝাই দিই। এই হচ্ছে কাহিনী, খেয়াল করবা। একই বিন্দু থেকে দুইটা সুতার সাহায্যে আমি থাকে না এরকম যে একই লোহাতে আমি দুইটা সুতা ঝুলাইছি, দুইটা সুতার সাথে দুইটা বল আটকানো, এইভাবে আমি ঝুলাই দিছি। এটা হচ্ছে 2 মিটার, ওইটা হচ্ছে 2 মিটার, এটার সাথে একটা বল, এটার সাথে একটা বল ঝুলানো। এখন এরা পরস্পর বিকর্ষণ করবে, বিকর্ষণ করে পরবর্তীতে তারা এই অবস্থায় চলে আসছে। মনে করো এখন তাদের অবস্থান হচ্ছে এটা, আগে ছিল এটা অবস্থান, এখন হয়ে গেছে তাদের অবস্থান এটা। এই অবস্থায় তাদের দূরত্ব কতটুকু? 3 সেন্টিমিটার। এই হচ্ছে তোমার প্রশ্ন। সুতার দৈর্ঘ্য তুমি জানো, বলের ব্যাসার্ধ কল্পনা করার দরকার নেই, যেহেতু বলের কথা বলেন এই ব্যাসার্ধ নিয়ে, তাই বুঝে নিবা বলের ব্যাসার্ধ খুবই নগণ্য। খেয়াল করো সবাই, এখানে এই যে আমি বললাম 3 সেন্টিমিটার দূরে অবস্থান নেয়, তার মানে কি 3 সেন্টিমিটার থেকেই বেশি যায় নাই সে? ব্যাপারটা বোঝা গেছে কিনা? এই যে তারা বল দুইটা যে 3 সেন্টিমিটার দূরত্বে অবস্থান নিল, তাহলে এই অবস্থায় এসে সে স্থির। আমরা যে কোনো একটা বল নিয়ে আলোচনা করি তাহলে বাকিটা বোঝা যাবে, ঠিক আছে? কারণ দুইটাই তো সমান পরিমাণ কনসিকুয়েন্স ফেস করতেছে, কারণ এটা যা পাচ্ছে ওইটা তাই পাচ্ছে, দুইটার ভর সমান, দুইটা চার্জ সমান, সবই তো সেম, দুইটার সাথে সুতার পরিমাণটাও দৈর্ঘ্যটাও সেম, সব সেম। তাহলে একটা বলের ক্ষেত্রে যা হবে অপর বলের ক্ষেত্রে এক্স্যাক্টলি সেম জিনিস হবে। এই যে পরস্পর থেকে 3 সেন্টিমিটার দূরত্বে তারা আছে, 3 সেন্টিমিটার। ওকে, এখন জাস্ট একটা বলের কথা চিন্তা করো। এই বলটা কিন্তু এইখানে এসে বসে আছে, সে কিন্তু সামনে যায় নাই, সে আর পিছেও আসতেছে না। কি বলছে? বল দুইটা পরস্পর 3 সেন্টিমিটার দূরত্বে অবস্থান নেয়, পরস্পর থেকে 3 সেন্টিমিটার দূরত্বে তার অবস্থান নেয়। মানে অবস্থান নেই মানে কি? এর বেশি সে যাবে না, এর কমও সে আসবে না, এখানে সে স্থির আছে। তার মানে তার উপর লব্ধি বলটা শূন্য। তার মানে আমার খোঁজা লাগবে এখানে বল কি কি আছে। প্রথম জিনিস যেটা, সেটা যেহেতু বলছে সোনার বলের ভর আছে, তার মানে তোমার অভিকর্ষী বলটা এখানে কনসিডারেশনে নিয়ে আসতে হবে। একটা বল, তার উপর কি? ওজন। আরেকটা বল কি? প্রথম কথা, এই যে সরে যাওয়ার ব্যাপারটা ইনিশিয়েট হয়েছে কুলম্বীয় বলের কারণে। এখানে যদি চার্জ না থাকতো তাহলে তো বিকর্ষণ করতো না, দূরে যাবে কেন? তাহলে মেইন মানে কালপিট তো এখানে কুলম্বীয় বিকর্ষণ বলটাই। তাহলে এই বলটা এই বলকে বা এই গোলককে একটা বিকর্ষণ বল দিচ্ছে, সেটাকে আমরা বললাম এফসি, কুলম্বীয় বিকর্ষণ বল। এটাকে আবার কেন্দ্রমুখী বল মনে করো না, কুলম্বীয় বিকর্ষণ বল এটা, ঠিক আছে? তো এই দুইটা বলের লব্ধিতে শূন্য হওয়া সম্ভব না। দুইটা বল যদি পরস্পর লম্বভাবে থাকে বা 0 ডিগ্রি 180 ডিগ্রি ছাড়া যে কোনো কোণে থাকে, লব্ধিতে শূন্য হওয়া সম্ভব না। তাহলে অবশ্যই থার্ড একটা বল আছে, সেটা কোনটা? সেটা হচ্ছে সুতার টান। এই তিনটা বলের লব্ধি শূন্য হবে, ঠিক আছে? এটা হচ্ছে সুতার টান, এটা হচ্ছে এই বলের দ্বারা এই বা এই গোলক দ্বারা এই গোলকের উপর প্রযুক্ত বিকর্ষণ বল, আর এটা হচ্ছে ওজন। এখন এইখান থেকে তুমি চিন্তা ভাবনা করে বের করবা যে চার্জের মানটা কত। এখন জাস্ট এটা মাথায় রাখো, লব্ধি যদি শূন্য হয়, লব্ধির যে কোনো দিকের উপাংশটাই শূন্য হবে। যে জিনিস নিজে শূন্য, তার তুমি এখন এই যে এই জিনিসটার মান যদি শূন্য হয়, তুমি এখন এই জিনিসের উপাংশ এক্স অক্ষ বরাবর নাও, ওয়াই অক্ষ বরাবর নাও, জেড অক্ষ বরাবর নাও, যেদিকে মন চায় নাও, উপাংশের মান তো শূন্যই আসবে। যার নিজের মান শূন্য তার উপাংশ থাকবে না, জানা কথা। এখানেও সেম কথা, যেহেতু আমাদের এটা জানা আছে যে এই বস্তুটার উপর লব্ধি বল শূন্য, তাহলে লব্ধি বলের এক্স অক্ষ বরাবর উপাংশ শূন্য, ওয়াই অক্ষ বরাবর উপাংশ শূন্য। কেন স্পেসিফিক্যালি এক্স অক্ষ আর ওয়াই অক্ষে যাচ্ছি? এই দুই অক্ষ নিয়ে কাজ করতে আমার হয়, কারণ এই পুরো ব্যাপারটা কিন্তু দ্বিমাত্রিক। আমরা একটা অক্ষকে এক্স অক্ষ বলবো, একটা অক্ষকে ওয়াই অক্ষ বলবো। যদি বস্তুটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর কোনো বল না পায়, তাইলেই বলা যায় এটার লব্ধিটা শূন্য। আলাদা আলাদা ভাবে এইভাবে উল্টা করে চিন্তা করো, এক্স অক্ষ বরাবর তার বল শূন্য, ওয়াই অক্ষ বরাবর তার উপর বল শূন্য। আমার তো এই সিচুয়েশনে জেড অক্ষ নাই, তাহলে এই দুইটা অক্ষের উপর বল শূন্য মানে কি? লব্ধিটা শূন্য। রিভার্সে বললাম, লব্ধি শূন্য হলে যেরকম এই দুইটা শূন্য, এই দুইটা শূন্য হলে তো লব্ধি শূন্য। ব্যাপারটা বোঝা গেছে কিনা? এখন আমরা সবগুলা বলকে এক্স অক্ষ আর ওয়াই অক্ষে ভেঙে চিন্তা করি। খেয়াল করবে একটু, আমি যদি বলি যে এই কোণটা থিটা, কারো তো কোনো আপত্তি নাই, তাহলে সুতার টানের এক্স অক্ষ বরাবর উপাংশ কতটুকু হবে বলো তো? টি কস থিটা। সুতার টানের এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে টি কস থিটা। আর বিকর্ষণ বলটা কোন দিকে? ঠিক তার উল্টা দিকে না? দেখো তো একটু খেয়াল করে, ওজনের এক্স অক্ষ বরাবর কোনো উপাংশ আছে কিনা? নাই, নাই। ওজন পুরোটাই ওয়াই অক্ষ বরাবর, এটা তো জানা কথা। তাহলে ওজনকে আমরা হিসাবে আনতেছি না, হিসাবে কে আছে? টি কস থিটা। টানের এক্স অক্ষ বরাবর উপাংশ, যেটা ডান দিকে তোমাদের চোখের সামনে, আর বিকর্ষণ বলটা কোন দিকে? বাম দিকে। তাহলে ডান দিকে আর বাম দিকে এই দুইটা বল যদি পরস্পর সমান না হয়, তাহলে কি এক্স অক্ষ বরাবর লব্ধি শূন্য আসবে? টি কস থিটা এন্ড এফ সি আর সাপোজ টু বি ইকুয়াল, কারণ তারা বিপরীতমুখী চোখের সামনে দেখতে পাচ্ছি আমরা। তাহলে টি কস থিটা ইজ ইকুয়াল টু এফ সি, এটাকে বললাম ইকুয়েশন নাম্বার 1। দেন আসো, এই সুতার টানের ওয়াই অক্ষ বরাবর উপাংশটা কত? টি সাইন থিটা, তাই কিনা? এই কোনটা থিটা হইলে এটা কি ওয়াই অক্ষ না? তো এটা কি হবে? টি সাইন থিটা। তাহলে এখন বলো ওয়াই অক্ষ বরাবর লব্ধিটা হতে শূন্য না?
শূন্য তো, তাহলে ওয়াই অক্ষ বরাবর যদি লব্ধি শূন্য হয়, তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ ওয়াই অক্ষ বরাবর শুধুমাত্র টি সাইন থিটা এবং এমজি আছে। এফসি তো পুরোটাই এক্স অক্ষ বরাবর, তার তো ওয়াই অক্ষ বরাবর কোনো হিসাব নাই। তাহলে এই যে টি সাইন থিটা এন্ড এমজি পরস্পর বিপরীতমুখী তোমাদের চোখের সামনে, সো দে আর অলসো সাপোজ টু বি ইকুয়াল। তাহলে আমরা এখানে কি লিখবো? টি সাইন থিটা সমান এমজি, এটাকে বললাম ইকুয়েশন নাম্বার 2। এখন ইকুয়েশন 2 কে 1 দ্বারা ভাগ করে দাও, তাহলে কি হবে দেখো তো? টি সাইন থিটা বাই টি কস থিটা, টি কাটা, কি থাকবে? টেন থিটা সমান এমজি বাই এফসি। বলো কারো কোনো এখানে ইস্যু আছে কিনা? নাই। এখন বলো বস্তুর ভর তোমার জানা আছে কিনা? 50 গ্রাম বলছে না প্রশ্নের মধ্যে? 50 গ্রাম বস্তুর ভর আমরা জানি, এটা হচ্ছে কত? 50 গ্রাম বস্তুর ভর জানা আছে। জি এর মানও তো তোমরা 10 ধরে নিবে নিজেদের সুবিধার্থে। এফসি এর মানটা আমরা এখান থেকে বের করতে পারবো কিনা, টেন থিটা বের করতে পারবো কিনা এটা বলো। কারণ এখানে আমরা এটা জানি এই দৈর্ঘ্য পুরাটা কতটুকু? 2 মিটার, এইদিকে তো 2 মিটার। এখন এটা কি সমদ্বিবাহু ত্রিভুজ না? কারণ এটাও 2 মিটার, এটাও 2 মিটার। সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ থেকে বিপরীত বাহু পর্যন্ত অঙ্কিত লম্ব বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করে। সো দিস ইজ 1.5 সেন্টিমিটার, দিস ইজ হিসাব করে বের করা লাগবে। আর এবং এই পরিমাণটা কতটুকু? 2 মিটার। তাহলে আমরা কি হিসাব নিকাশ করে এখানে টেন থিটার মানটা বের করতে পারবো না? আমরা ভূমি জানি, আমরা অতিভুজ জানি, লম্ব তো অবশ্যই বের করা যাবে। সেটা কত আসবে দেখো, খেয়াল করে। অতিভুজের বর্গ 2 স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার কত? 1.5, এর মিটার কত হবে? 0.015। তাহলে 0.015 স্কোয়ার। হিসাব করে কি আমি লম্ব পাচ্ছি না এখানে? লম্বের মানটা ডিভাইড বাই ভূমির মানটা, তো সেখান থেকে টেন থিটা তুমি পেয়ে গেলা। এম জিও তুমি জানো, এফসি কি বের হয়ে যাবে না? ভালো করে জায়গাটা খেয়াল করবা। এফসি আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি কত? এম জি ডিভাইডেড বাই টেন থিটা। যেই মুহূর্তে আমি এফসি মান পেয়ে যাবো, এফসি কিন্তু আমাদের হয়ে গেছে এখন, এফসি আমরা পেয়ে গেছি। এফসি পেয়ে যাওয়া মাত্রই আমি কি এফসি কে একটু ভাঙলেই চার্জের মানটা পেয়ে যাবো না? এফসি সমান কি? এই চার্জ দ্বারা এই চার্জের উপর প্রযুক্ত বিকর্ষণ বলটা। তাহলে এফসি সমান আমি লিখতে পারি ওই যে সিটা 1/4 পাই এপসাইলন নট বা 9 × 10⁹ ইন্টু Q1 Q2 বাই ডি স্কোয়ার। তাহলে এই চার্জের মান যদি কিউ হয়, এই চার্জের মানটাও কি কিউ না? প্রশ্ন অনুযায়ী চার্জ দুইটা সমান চার্জে চার্জিত ছিল। তাহলে সি Q1 Q2 মানে কিউ স্কোয়ার ডিভাইড বাই দূরত্ব কত তাদের মধ্যবর্তী? 3 সেন্টিমিটার মানে 0.03 মিটার। তাহলে এখানে তুমি 0.03 বসাও, স্কোয়ার বসাও। খেয়াল করো তুমি এফসি এর মানটা কিন্তু এখান থেকে বের করছো, এফসি এর মানটা তোমার বের হয়ে গেছে। সি এর জায়গায় তুমি কি বসাবা? ওই যে 9 × 10⁹, ওই যে 1/4 পাই এপসাইলন নট যে জিনিসটা, 1/4 পাই এপসাইলন নট যে জিনিসটা, সেটার মান কিন্তু ছিল 9 × 10⁹। পুরো জিনিস শূন্য মাধ্যমে, কিছু না বলে শূন্য মাধ্যমে ধরে নিবে, বাই মাধ্যম বললেও শূন্য মাধ্যমেরটাই দিয়ে কাজ করবা। তাহলে এখান থেকে খেয়াল করো কিউ এর মানটা পেয়ে যাচ্ছি না আমরা? এফসি এর মান আমরা জানি, আমরা এটা জানি, এটা জানি, তাহলে কিউ এর মানটা এখান থেকে বের হয়ে যাবে। এটা হচ্ছে তোমার সলিউশন। আর যদি কারো লামির উপপাদ্যের কথা মনে থাকে, যদি স্থিতিবিদ্যা পড়ে থাকো, তাহলে লামির উপপাদ্যটি বলে দিই। তাহলে লামির উপপাদ্যের কথাটা হচ্ছে যদি তিনটা বলের ক্ষেত্রে যদি লব্ধি শূন্য হয়, তিনটা সমবিন্দু সমতলীয় বল, এটা কিন্তু শর্ত, এখানে কিন্তু এটা শর্ত ছিল বাট আমরা মেনশন করি নাই, কারণ আমাদের সিচুয়েশনগুলো এরকমই থাকে, আমরা সমবিন্দু সমতলীয় বল নিয়ে কাজ করি। মানে তিনটা বল একই সমতলে থাকা লাগবে, এরকম না যে একটা বল এইদিকে, একটা বল এইদিকে, আর আরেকটা বল এইদিকে। এক্ষেত্রে কিন্তু লামির উপপাদ্য কাজ করবে না। লামির উপপাদ্য কাজ করার জন্য অবশ্যই বলগুলোকে সমতলীয় হওয়া লাগবে, আবার সমবিন্দুও হওয়া লাগবে। এমন হলে হবে না যে একটা বল এখানে আছে, একই বিন্দুতে একই বস্তুর উপর কাজ করতে হবে। তাহলে একই বস্তুর উপর কাজ করা মানে কি? সমবিন্দু বল, এই যে, এবং সমতলীয় হওয়া লাগবে। কি বলছে বুঝতে পারছো? তাহলে তিনটা বলের, খেয়াল করবে এখানে তিনটা বলের লব্ধি যদি শূন্য হয়, তিনটি সমতলীয় সমবিন্দু বলের লব্ধি যদি শূন্য হয়, তাহলে প্রত্যেকটি বলের মান অপর দুটি বলের অন্তর্ভুক্ত কোণের সাইনের সমানুপাতিক। তাহলে আমরা আগের পাতায় চলে যাই, এইটুকু সবার লেখা হয়েছে। খেয়াল করো এই যে আমরা দুইটা বল নিয়ে কথা বলছিলাম, এই যে আমার গোলকটা, সোলার গোলক, এটার উপর কয়টা বল ছিল? তিনটা বল। একটা ছিল ওজন নিচের দিকে, একটা ছিল বিকর্ষণ বল এইদিকে, একটা ছিল ছোটা টান। তিনটা সমতলীয় বল না এখানে? এমন তো না যে টানটা কাজ করতেছে এইদিকে, সবকিছু কিন্তু একটা তলেই, তুমি সবকিছুকেই দ্বিমাত্রিক কাগজের মধ্যে প্রপারলি মেনশন করতে পারবে। এমন না যে একটা বল এদিকে কাজ করতেছে, সবগুলাই খাতার তলের মতোই একটা তলে আছে, সমতলীয় এবং একই বিন্দুতে কাজ করতেছে। তাহলে এটা, এটা এবং এটা, এই তিনটার লব্ধি শূন্য। তাহলে খেয়াল করো এখানে কি বলছিলাম, তিনটা সমতলীয় সমবিন্দু বলের লব্ধি যদি শূন্য হয়, যে কোনো বলের মান অপর দুইটা বলের অন্তর্ভুক্ত কোণের সাইনের সমানুপাতিক। এখানে আমরা কোনগুলো ঠিক করি, এই কোণটিকে আমরা আগে কত ধরছিলাম? থিটা। এইটুকু যদি থিটা হয়, এইটুকু কি 180 মাইনাস থিটা, তাহলে এটাকে 180 মাইনাস থিটা বলো। এইটুকু তো দেখে দেখে বলতে পারতেছে কত? 90 ডিগ্রি। আর তো কোনো বল নাই, সব কোণ বলে দিলাম, যার যেটা লাগে নিয়ে নিব আমরা। তাহলে আমরা কি বলবো, যেহেতু লব্ধি শূন্য, সুতরাং আমরা বলতে পারি এফসি ডিভাইডেড বাই অপর দুইটা বলের সাইন কোনটা? টি এবং এমজির মধ্যবর্তী কোণ না অপর দুইটা বল, ঠিক আছে? কত সেটা? সাইন 90 প্লাস থিটা সমান
এমজি ডিভাইডেড বাই অপর দুইটা বলকে টি এবং এফসি, মধ্যবর্তী কোণ কত 180 মাইনাস থিটা, কি লিখবো সাইন 180 মাইনাস থিটা সমান অপর বল কোনটা আরেকটা কোনটা টি ডিভাইডেড বাই অপর দুইটা বলকে এমজি এবং এফসি, মধ্যবর্তী কোণ কত 90। এখন আমাদের যেহেতু টি নিয়ে কোনো কাজ নাই, টিকে আমরা বাদ দিয়ে দিতে পারি হিসাব থেকে, আমরা এই দুটো নিয়ে কাজ করে দেখো তো খেয়াল করে এফসি বাই সাইন 90 প্লাস থিটাকে আমরা কি লিখতে পারি এফসি বাই কস থিটা, সেকেন্ড কোয়াড্রেন্টে কস সাইন পজিটিভ থাকে, সেটা হয়ে যাবে এফসি বাই কস থিটা আর সমান এমজি ডিভাইডেড বাই সাইন 180 মাইনাস থিটাকে কি বলা যায়, ওটাও কি সেকেন্ড কোয়াড্রেন্ট না, সাইন 100 মাইনাস থিটা মানে 80 মাইনাস থিটা মানেও সাইন থিটাই থাকবে, এই যে সাইন থিটা। তাহলে ব্যাপারটা দেখো খেয়াল করে একই জিনিস আসছে, ঘুরে ফিরে সেম কাহিনী, সাইন থিটা এখানে নিয়ে আসো, এফসি কে এই পাশে পাঠাতে কি আসতেছে টেন থিটা সমান এমজি বাই এফসি। আগে ঘুরে যেটা করছিলাম লামি দিয়ে ডিরেক্ট এখান থেকে করে দেওয়া যায়, বাকিটা কিন্তু সেম, এখান থেকে তুমি এফসি বের করতে পারবা এবং এফসি বের করার পরে তো সেম কাহিনী, এফসি সমান সি ইন্টু কিউ1 কিউ2 মানে সেম চার্জ, সো কিউ স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার। তো এফসি পেয়ে গেছে, এখান থেকে হিসাব করে কিউটা বের করে ফেলবা। সো লামির উপপাদ্য তোমাদের এই মুহূর্তে ফিজিক্সে অ্যাপ্লাই করতে পারার দরকার নেই, তোমরা নিউটনের মেকানিক্সটা দিয়ে করো, ওই যে টি সাইন থিটা সমান এমজি, টি কস থিটা সমান এফসি, খুব বেশি কিন্তু কষ্ট নাই, ওটাও সহজ আছে।